হ্যাঁ ইসমাম বল। ভাগ্যের জাতাকলে পিষে পিষে আজ প্রিয়া আজ কত দূর এসেছে। বাবা মার থেকে ভালোবাসার ছিটে ফোঁটাও পায়নি। বাবা মা বলতে কি তা আদৌ কিছু ছিল? বাবা মা তো কবেই তাকে পর করে দিয়েছে। মেয়েরা কখনো বাবা মার আপন হতে পারে না, প্রিয়াও হতে পারেনি, যার জন্যে নিজের পথ নিজেই বেছে নিতে শিখেছিল। কোথা থেকে ইসমামের জন্য একরাশ ভালোবাসা উড়ে এলো। দিন পার হলো আর সে ভালোবাসার কাঙ্গাল হতে থাকলো। কিন্তু দিন শেষে বাবা মার মতো ইসমামও তার হৃদয় ভেঙে দিল। তবে এখানে তো ইসমামের কোনো দোষ নেই। সে তো কখনো প্রিয়াকে কোনো প্রতিশ্রুতি বা আশা দেয়নি। এমনকি প্রিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, আড়ালে থেকেছে, কিন্তু প্রিয়া থেকে আড়ালে থাকা সম্ভব হয়নি। চোখের আড়াল থাকলেও মনের আড়ালে ছিল না। ইসমাম প্রিয়ার মনে সদা সর্বদা জীবন্ত ছিল। কিছুক্ষণ পূর্বের কথা, ক্লাস শুরু হবে 8:30 থেকে। আনুমানিক 8:15-র দিকে প্রিয়ার ফোনে ইসমামের কল এলো। তোর সাথে কিছু জরুরি কথা আছে। আচ্ছা সমস্যা নেই, ক্লাসেই বলবি কেমন? না, ক্লাসে না, তুই ভার্সিটির সামনে রেস্টুরেন্ট আছে, সেখানে অপেক্ষা করবি, আমি আসবো। আচ্ছা ঠিক আছে। প্রিয়া বেশ খুশি হলো। গুনগুন করতে করতে খাটের সংলগ্ন ছোট্ট 2 পার্টের আলমারি থেকে নীল রঙের একটা শাড়ি বের করলো, সাথে বাসন্তীর রঙের ফুল স্লিভের ব্লাউজ। গুনগুন করতে করতে সেটা পরে বেরিয়ে এলো। ভেজা চুলগুলোকে কোনো রকম মুছে নিল। তার মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। কি বলতে পারে এমন কি জরুরি বিষয় আছে যা ইসমাম তাকে নিজ থেকে বলতে চায়? তবে প্রিয়া এতটুকু নিশ্চিন্ত যে ইসমাম চেয়েছে সে ভালোবাসার কথা বলতে চাইবে না। ইসমাম যেমনটা চাপা স্বভাবের, সে কাউকে কোনোদিন ভালোবাসলে মনে হয় না তা নিজে জাহির করবে। সে মুখে নয় বরং তার কর্মের মাধ্যমে প্রমাণ করবে। থাকে না পৃথিবীতে কিছু মানুষ যারা নিজেদের চাওয়া পাওয়া ভালোবাসা বলতে পছন্দ করে না? ইসমাম তাদের মধ্যে একজন। নিজের ভালো লাগা, খারাপ লাগা, চাওয়া পাওয়া কিছুই জাহির করতে চায় না। তবুও ইসমামের সাথে দেখা করা নিয়ে প্রিয়ার আগ্রহের শেষ নেই। দু চোখে ঘন কালো কাজল পরার অভ্যাস প্রিয়ার, আজও তার ব্যতিক্রম হলো না। চুলগুলোতে একটা নিচু করে খোপা করে নিল, হাতে নিল সবসময় থাকা হাত চিকন বেল্টের ঘড়িটা। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাকে যে কেউ দেখলেই পাগল বলবে। এই কাদায় ভর্তি রাস্তার মধ্যে শাড়ি পরা যেন বড্ড বেমানান। প্রিয়া পরেছে শাড়িটা, তার বরাবরই শখের জিনিস, অন্য সব বাঙালি নারীদের মতোই। প্রিয়া মনের আনন্দে হেঁটে রেস্টুরেন্ট পর্যন্ত গেল। এখানে একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে মূলত ছাত্রছাত্রীদের আড্ডার পরিমাণকে কেন্দ্র করে। প্রিয়া গিয়ে দেখলো সেখানে আগে থেকে বসে আছে ইসমাম। এত সকাল সকাল কেন ডেকেছিস? আমি খাবার অর্ডার দিয়েছি, খাবার আসবে এক্ষুনি। ইসমাম প্রিয়ার সাথে নাস্তা করলো। ইসমাম বেশি কিছু খেলো না, 1 কাপ কফি ছাড়া। প্রিয়া বেশ উৎকণ্ঠা নিয়ে বলল, এখন তোর জ্বরটা কেমন? 2 দিনে মুখটা বেশ শুকনো হয়েছে তোর। নিজের যত্ন নিস ভালো করে। তোর চেহারা নিজের লাবণ্যতা হারাচ্ছে। ঠিক আছে, এবার বল, কেন ডেকেছিস? তোকে কিছু জরুরি কথা বলতে চাই। তুই আজরাকে গতকাল কিছু কথা বলেছিলি। ইসমাম আমি এখন তোকে কিছুই বলতে হবে না। আমি জানি তুই কি বলেছিস, আমি সব শুনেছি, কারণ আমি কোনায় দাঁড়িয়েছিলাম। আজরা আমাদের থেকে বয়সে কম করে হলেও 3-4 বছরের ছোট, এবং আমাকে নিয়ে তেমন কোনো অনুভূতি পোষণ করে না, সেটা তো ভালো করেই বুঝতে পারিস। তবুও কেন এসব কথা বলেছিস? অনেক কষ্ট পেয়েছে ও। মেয়েটার আত্মসম্মানবোধ প্রখর। এই বয়সে যে কারোরই এসব কথা বললে আত্মসম্মানে লাগবে। সেই জায়গায় তুই ওকে এবং ও তোকে ভালো মতো চিনিসও না। তোদের একজন আরেকজনের তেমন সখ্যতার পরিচয় তো নেই। সেই জায়গায় এক দেখায় একজন মানুষকে এসব কথা তুই কিভাবে বলতে পারলি? একটা মেয়ের চরিত্রে একজন মেয়ে হয়ে কিভাবে প্রশ্ন তুলতে পারলি? আমি ওকে তেমন ভাবে আমি সেটা বলতে চাইনি। গতদিন ফোন করে ও তো আমার সাথে মজা করেছিল। এত ছোট ও তো না যে এসব বিষয় বুঝতে পারবে না। ওর মজা করার বিষয়ে আর তোর কথা বলার বিষয় দুটো সম্পূর্ণ আলাদা ছিল। ও ভীষণ কষ্ট পেয়েছে। আমি বুঝতে পেরেছি। আমি এমনিতে ওর কাছে ক্ষমা চাইতাম। আসলে বিষয়গুলো তুই যেমন ভাবছিস তেমন না। আমি শুধু ওকে ওর দুষ্টুমির জন্য বকেছি। তুই কি কি বিষয়গুলো বলেছিস আমি সবই শুনতে পেরেছি। আর ওর থেকে ক্ষমা চাইবি কিনা
সেটা একান্তই তোর বিষয়। কাউকে দিয়ে জোর করে তো আর ক্ষমা চাওয়ানো যায় না। তবে পরের বার থেকে ওকে এসব কখনোই বলবি না, ওর থেকে দূরে থাকবি। তোর ব্যক্তিগত অনুভূতি জড়িত আক্রোশের শিকার আমি আজরাকে হতে দেব না। ওর সাথে এভাবে কথা বলার অধিকার কেউ রাখে না। কেউ না, মানে কেউ না। দেখ, তুই আমাকে ভালোবাসিস কি না সেই প্রশ্ন করে আমি তোকে বিচলিত করতে চাই না, কোনো ধরনের অস্বস্তিকর অবস্থায়ও ফেলতে চাই না। তবে আমি তোকে ভালোবাসি কিনা এটার উত্তর আমিও জানি, এবং প্রিয়া তুইও জানিস। আমি তোকে কখনো কোনো ধরনের আশা দেখাইনি। আমাদের মাঝে কখনো তেমন কিছু ছিল না যার কারণে দাবি করতে পারিস আমি তোকে আশা দেখিয়েছি। আমার জন্য মনে কোনো অনুভূতি রাখিস না। কথাগুলো হয়তো তিক্ত, আমি জানি তোর অনেক কষ্ট হবে, কিন্তু আমি তোকে কখনোই ভালোবাসিনি, আর তোকে ভালোবাসা সম্ভবও না। প্রিয়া কিছুই বলছে না, শুধু মুখ দিয়ে টেবিলে খুঁটে যাচ্ছে, যেন আগত অশ্রু জোয়ার রুদ্ধ করে এমন কর্মের উদ্দেশ্য। আমি জানি অনুভূতির উপর কোনো নিয়ন্ত্রণ নেই, কেউ কাউকে চাইলে মন থেকে মুছে ফেলতে পারে না। কিন্তু আমার বিষয়টা ভেবে দেখ, তুই যেমন আমাকে মন থেকে মুছে ফেলতে পারবি না, ঠিক তেমনি চাইলেও আমি তোকে আমার মনে জায়গা করে দিতে পারবো না। তবে আমার আজকের এই কথাগুলো জরুরি। আমি জানি আজকে তোর অনেক বড় একটা ধাক্কা লাগবে, এবং এই ধাক্কাই আমাকে ভুলতে সাহায্য করবে। যখনই তুই আমাকে মনে করবি, এই কথাগুলোর সাথে সাথে তোর মাথায় আসবে এবং আমার প্রতি ঘৃণা তৈরি হবে। সেই ঘৃণা থেকে তুই আমাকে ধীরে ধীরে ভুলতে সক্ষম হবি। তাই আমি চাই তুই আমাকে ভুলে যা। একতরফা ভালোবাসা কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। একতরফা যখন কোনো অনুভূতি থাকে সেটাকে ভালোবাসা বলা যায় না। আজরার হয়ে এত ওকালতি কেন ইসমাম? তাহলে তোর একতরফা অনুভূতিরা ভালোবাসার নাম কেন পাচ্ছে? আমি আমার কথায় আজরাকে ভালোবাসি এমন বাক্য একবারও উচ্চারণ করিনি। প্রিয়া আর একটা শব্দ বলতে পারল না। তার কাজল কালো চোখগুলো সলিল ধারা টইটম্বুর, চোখগুলো লাল হয়ে আছে, কাজল আর চোখের পানি মিশে একাকার হয়ে গিয়েছে। এই ভয়টাই পেয়েছিল, এমন একদিন যে আসবে এটা সে জানতো, তবে এত তাড়াতাড়ি আসবে তা বুঝতে পারেনি। তবে কিছু খারাপ জিনিস খুব তাড়াতাড়ি ঘটে গেলে ভালো, কেননা মাঝে মধ্যে কিছু খারাপ জিনিস এমন সময় ঘটে যখন আমাদের সহ্য করার ক্ষমতা থাকে না, তখন আমরা নিজের অজান্তেই নিজের ক্ষতি করে বসি। তবে এখন প্রিয়া সহ্য করার ক্ষমতা আছে। বর্তমানে প্রিয়া বাথরুমের আয়নায় তার চেহারা দেখলো, চোখের চারিদিকে কাজলের ছড়াছড়ি, চোখের আশপাশে লেপ্টে থাকা কাজলগুলোকে মুছে নিল। পরনের ভেজা শাড়িটা এখনো তার গায়ে। ঠান্ডা লেগে যাবে প্রিয়া, কাপড়টা বদলে নে। তুই আর কোনোদিনও শাড়িও পরবি না, কাজলও লাগাবি না, কেমন? এই দুনিয়াতে তুই যা চাইবি সব বিলাসিতা, বিলাসিতা সবটাই। আর বিলাসিতা করার অধিকার তোর নেই, শুনেছিস? তোর কেউ নেই, কিছুই নেই। তারপর কাপড়টা বারান্দার এক কোণে মেলে দিল। প্রিয়া নিজের মাথায় হাত বোলাতে লাগলো, তারপর বলল, হয়তো আমার জীবনে ভালোবাসা কোনোদিন আসবে না, সেটা বাবা মা বা প্রেমিক যাই হোক না কেন। ভালোবাসা বলতে আসলে দুনিয়াতে কিছুই হয় না। ব্যক্তি বিশেষের জন্য ভালোবাসা দুর্লভ, আকাশে থাকা চাঁদের মতোই দুর্লভ। তবে প্রিয়া, তোকে নিজেকে সবার আগে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসতে পারলে লোকে তোকে ভালোবাসবে। এসব বেহায়াপনা তোকে মানায় না, ভুলে যাবি, ঠিক আছে? ভুলে যাবি। আর এখানে তো কারো কোনো দোষ নেই। দোষ যদি কোনো কিছু থাকে তা তোর নিয়তির। ও তোকে কখনো ভালোবাসতে পারে ভাবলি কি করে? ও তোর থেকে দূরে দূরে থেকেছে, তুই কাছে চলছিলি। নিজের চোখে এতদিন ঠুলি পড়া ছিলি, সেটা ভেঙে দিয়েছে ইসমাম, মুক্ত করেছে আজ। এখন তুই মুক্ত, মুক্ত এক পাখি যার হৃদয়ে কারোর জন্য অনুভূতি নেই। কোনো অনুভূতি জমাট বাঁধতে পারবে না, বাসা বাঁধতে পারবে না। সেদিনের পর থেকে ইসমামকে পুরো দমে এড়িয়ে গিয়েছে প্রিয়া। 8-10টা স্বাভাবিক বন্ধুর মতোই, দরকার ছাড়া তার কাছে যায়নি।
প্রিয়ার আজকাল কোনো কিছুতেই মন থাকে না। সেই ঘটনার আজ বহুদিন পার হলো। প্রিয়ার শাড়িও পরে না, কাজলও লাগায় না, তার শ্যামলা মুখটাতে কেমন কালশিটে দাগ পড়ে গিয়েছে মনে হয়, কোনো প্রাণ নেই তাতে। পাণ্ডুর মুখটা নিয়ে এদিকে ওদিকে ছুটে বেড়ায়, সবাইকে বোঝাতে চায় তার রাজ্যের ব্যস্ততা, কিন্তু সে যে অন্তঃশ্বাস শূন্য। এমনি একদিন আনমনে হেঁটে যাচ্ছিল প্রিয়া, হঠাৎ মাথা কেমন চক্কর দিয়ে উঠল। সে সেটাকে পাত্তা না দিয়ে নিজের মতো হেঁটে চলল। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হলো, দুটো হাতের বন্ধনে নিজেকে আবদ্ধ পেল। উপরে তাকিয়ে দেখলো এক শ্যামপুরুষ তাকে ধরেছে। লোকটার চেহারা জুড়ে ভীষণ মায়া। এই মায়ার বাঁধনে যে কোনো নারী বাধা পড়বে, কিন্তু প্রিয়ার বেজায় বিরক্তি ভাব হলো। বাজখাই গলায় বলল, পড়ে যাওয়ার থেকে বাঁচিয়ে নিয়েছে বলে কি এখন সিনেমার নায়কের মতো ধরেই থাকবেন? যেই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক শেষ না হয়। পুরুষের ওই একটাই লালসা, তা হলো নারী দেহের স্পর্শ। আগন্তুক হয়তো ইতিবাচক কিছু আশা করেছিল, তবে তার বিপরীতে তীব্র স্বরের তরঙ্গই উপহার পেল। মানবতার খাতিরে ধরতে এসেছিলাম, তবে আপনি হয়তো পরিবারের শিক্ষাকেই ধারণ করতে পারেননি, যার কারণে ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনার মধ্যে তৈরি হয়নি। যার পরিবার নেই তার আবার পারিবারিক শিক্ষা? কথাগুলো বলে প্রিয়া তাচ্ছিলের হাসি দিল। আগন্তুক হনহন করে হেঁটে যাবার দরুন কি যেন একটা ফেলে গেল। প্রিয়া সেটা উঠালো। সেটা একটা ওয়ালেট। প্রিয়া সেটা উঠিয়ে নিল। নীরব হাসান, বাবা মৃত কবির হাসান, মা নাহার আক্তার। আরে টাকাও আছে দেখছি অনেক। আরে উনি এখানকার টিচার নাকি? এমন চরিত্রহীনদের টিচার কে বানালো? জাস্ট সাম বারিশ পিপলস। আজরা ইসমামের সম্পর্কটা কিছুটা সহজ হয়েছে, তবে আজরা বরাবরের মতোই দুষ্টু মেয়ে। সে স্বভাবটা ছাড়তে পারেনি। দেখতে দেখতে প্রায় 6 মাস হয়ে গিয়েছে। আজরার এইচএসসি পরীক্ষা 7 মাস বাকি। এখন আজরা পড়ায় আর আগের মতো গাফিলতি করে না। পড়ালেখা করা একটা দায়িত্ব হয়ে গেছে আজরার কাছে। তবে ইসমাম এমন ভঙ্গিতে পড়ায় আজরার সেটা ভালো লাগে, যার কারণে পড়ালেখার প্রতি তার প্রবল আগ্রহ হয়েছে। তা ইসমাম ভাই, আজকের মতো পড়াশোনা শেষ, কিন্তু এখনো তো আধা ঘন্টা বাকি আছে। চলুন ট্রুথ অর ডেয়ার খেলা যাক। এসব ফালতু গেম আমার একদম পছন্দ না। যেহেতু আধা ঘন্টা আগে পড়া শেষ, তোমাকে কিছু সাধারণ জ্ঞানের বিষয় বলি, সামনে অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। ইসমাম ব্রো, না না থাকুন প্লিজ প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। দেখুন আমি সবসময় আপনার কথা মানি না। দুজন কি আর ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলবে? বরং তুমি ইয়াকুব ভাইয়া আসলে বাসায় যেও, সবাই মিলে খেলা যাবে। নাবিলকেও সাথে নিয়ে এসো। না ভাইয়া, শুধু আমরা দুজন, প্লিজ। ছোট্ট একটা আবদার করেছি তো। কেমন ভাই তা রাখতে পারে না? কেমন ভাই হয়েছেন? বারবার ভাই ভাই করবে না তো, বিরক্তিকর। কিন্তু কিভাবে নির্ধারণ হবে কে কাকে প্রশ্ন করবে? দেখুন দেখুন, আমি রঙিন বোতলটা ঘোরাবো, বোতলের সরু দিক যার দিকে পড়বে তাকে প্রশ্ন করা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আজরা বোতল ঘোরালো। দুর্ভাগ্যবশত প্রথমে শুরু দিকটা ইসমামের দিকে পড়ল। এবার বলুন, ট্রুথ নাকি ডেয়ার? ডেয়ার। বাবা, আমার সুবিধা করে দিলেন। আজরা দৌড়ে কোথা থেকে একটা কালো রঙের হুডি আর একটা ব্ল্যাক মাস্ক নিয়ে এলো। কি করছো তুমি? এখন তো শীত, কোনো সমস্যা নেই। ধরুন এটা পড়ুন। কেন? ডেয়ার দিয়েছি, এটা আপনার পড়তে হবে। এসব কি বিরক্তিকর ডেয়ার? প্লিজ পড়ুন। তারপর আজরা ইসমামকে সে কালো হুডি আর মাস্ক পরালো। প্রসন্ন চিত্রে কিছুক্ষণ দেখলো তাকে। এবার আমার দিকে একটু তাকান তো, একটু উদ্বেগের সহিত তাকাবেন, যেন আপনার চোখে মুখে অনেক জিজ্ঞাসা থাকে। তুমি কি ছবির শুটিং করছো নাকি? এটা কোনো ছবির শুটিং হচ্ছে না। দেখো, বেশি বিরক্ত লাগে আমি এগুলো খুলে ফেলবো আর এখান থেকে চলে যাব, আর খেলা কন্টিনিউ করব না। প্লিজ প্লিজ, এটা আপনার ডেয়ার পূরণ করতেই হবে। অজ্ঞতা ডেয়ারের অজুহাত দিয়ে নিজের কোনো গোপন কার্যসিদ্ধি করছো? তুমি কোনো বাজি ধরেছো? আজরা কিছু না বলে ফটাফট নিজের ফোনে ছবি তুলে নিল। ছবি তুললে কেন? এই যে আপনার বিয়ের জন্য পাত্রপাত্রী চাই গ্রুপে ছবি পোস্ট করব, যেন আপনার বিয়েটা জলদি হয়ে যায়। ইয়াকুব ভাই তো অলরেডি বিয়ের মিশনে আছে, তারপরও তো আপনার পালা। এমনিতেও আপনার মাস্টার্স 1.5 বছর পর শেষ হয়ে যাবে। এখনো তো অনার্স কমপ্লিট করলাম না। মাস্টার্সের কথা কোথা থেকে আসলো?
আর বিয়েই বা আরে যাই হোক, আগে ভাগে পরিকল্পনা করে নেওয়া ভালো। চলুন খেলা কন্টিনিউ করি। আমার পাত্রী আগে থেকে ঠিক করা আছে, তোমার সেটা নিয়ে চিন্তা করতে হবে না।